নমস্কার শ্রোতারা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের চিরচেনা সেই গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী আমাকে পাঠিয়েছেন। তার জীবনের গভীরতম অনুভূতি, এক গোপন টানাপোড়েন যা তিনি এতদিন নিজের মধ্যে পুষে রেখেছেন। এই গল্পটি হয়তো আপনাদের অনেকেরই জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠবে। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শীতের এক কনকনে সন্ধ্যা, বাইরে হিমেল বাতাস বইছে, জানালার কাঁচ বেয়ে নামছে জলবিন্দু। এই হিম শীতলতার বিপরীতে ঘরের ভেতর তখন এক অন্য উষ্ণতার ঢেউ। আমি অপর্ণা এই গল্পের কেন্দ্রে। আমার স্বামী অরিন্দম কর্মসূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকে। এই বিশাল বাড়িটা, এই নিস্তব্ধতা, এই একাকিত্ব, সবই আমার নিত্যসঙ্গী। অরিন্দমের বড় ভাই সুমিত্রা থাকেন আমাদের সাথেই, তবে আমাদের মধ্যে কোনো ঘনিষ্ঠতা নেই। এক ধরনের দূরত্ব, এক ধরনের নীরব শাসন। সুমিত্রা একজন কড়া প্রকৃতির মানুষ। সমাজের চোখে তিনি এক আদর্শ স্বামী, আদর্শ ভাই। তার স্ত্রী রমা গত বছর মারা গেছেন। তারপর থেকে তিনি আরও বেশি গম্ভীর হয়ে গেছেন। আমার জীবনটা আসলে একটা রুটিনের মধ্যে বাঁধা। সকালে ওঠা, ঘর গোছানো, রান্নাবান্না, সুমিত্রার খাওয়া দাওয়া দেখা, তারপর আবার একা। অরিন্দম যখন বাড়ি আসে তখন ২-৪ দিন একটু ভালো কাটে, কিন্তু তাও আমাদের মধ্যে সেই নিবিড়তা, সেই প্রথম দিনগুলোর উষ্ণতা আর নেই। কেমন যেন একটা যান্ত্রিকতা চলে এসেছে। আমি যেন এই বাড়ির ৪ দেওয়ালের মাঝে এক বন্দি পাখি। আমাদের বিয়েটা হয়েছিল বেশ জাঁকজমক করে। অরিন্দমকে ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে ভালোবাসার রূপ বদলেছে। অরিন্দম তার কাজে ডুবে থাকে, আমার জন্য তার সময় নেই। আর আমিও যেন এই নিস্তব্ধতা জালে জড়িয়ে পড়েছি। একদিন অরিন্দম ১ মাসের জন্য আবার বাইরে গেল। সেই ১ মাসের দীর্ঘ প্রতীক্ষা। আমি একা এই বিশাল বাড়িতে। সুমিত্রার ঘরে আলো জ্বলে, তারপর নিভে যায়। আমি নিজের ঘরে একা বসে থাকি। দেওয়ালে টাঙানো অরিন্দমের ছবিটার দিকে তাকিয়ে থাকি। মনে হয় এই ছবিটা যেন হাসছে, কিন্তু সেই হাসিটা বড়ই ম্লান। শীতের রাতগুলো বড়ই দীর্ঘ মনে হয়। রাতে প্রায়ই ঘুম আসে না। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। জানালার বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, শুধু পেঁচার ডাক ভেসে আসে। এই নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসে একটা চাপা কান্নার শব্দ। আমি চমকে উঠি। প্রথমে ভাবি হয়তো মনের ভুল, কিন্তু শব্দটা বারবার কানে আসে। একদিন রাতে কৌতূহল দমন করতে না পেরে আমি ঘর থেকে বের হই। টর্চ লাইট হাতে সাবধানে এগিয়ে যাই শব্দটার উৎস খুঁজতে। শব্দটা আসছে সুমিত্রার ঘর থেকে। ওনার ঘরে সাধারণত কেউ যায় না। ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে দাঁড়াই। দরজার সামান্য ফাঁক দিয়ে দেখি সুমিত্রা মেঝেতে বসে আছেন। তার ২ হাতে মুখ ঢাকা, নিচু গলায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তার পাশে রাখা রমার ছবি। চাঁদের আলোয় তার মুখের রেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি এমন সুমিত্রাকে আগে কখনো দেখিনি। সমাজের চোখে যে মানুষটা এত কঠিন, এত গম্ভীর, সেও কাঁদছে। তার চোখেও আছে গভীর বেদনা, একাকিত্ব। আমার মনে হলো আমিও যেন এই একাকিত্বের পৃথিবীতে একা নই। আমার ভেতরেও জমে আছে কত না বলা কথা, কত না চাপা বেদনা। সেদিন রাতে আমি আর নিজের ঘরে ফিরিনি। সুমিত্রার দরজার সামনেই বসে রইলাম। তার কান্নার শব্দ আর আমার ভেতরের চাপা কষ্ট দুটো মিলেমিশে একাকার হয়ে গেল। পরদিন সকালে আমি খুব সকালে উঠে সুমিত্রার জন্য চা বানাই। তার ঘরে গিয়ে চাটা এগিয়ে দিই। তিনি চমকে তাকান। তার চোখে তখনও রাতের ক্লান্তি। কি ব্যাপার অপর্ণা? তার গলাটা শুকনো। না মানে আপনার শরীরটা খারাপ লাগছিল কিনা, তাই আমি আমতা আমতা করে বলি। সুমিত্রা আমার দিকে তাকিয়ে থাকেন। তার চোখে এক অদ্ভুত অভিব্যক্তি, যেন তিনি আমার ভেতরে লুকিয়ে থাকা কিছু একটা দেখতে পাচ্ছেন। তুমি কি কিছু বলতে চাও? আমি এবার আর নিজেকে আটকাতে পারিনি। তার সামনেই আমার সব বাঁধ ভেঙে যায়। আমি ফুপিয়ে কেঁদে উঠি। আমার ভেতরের সব কষ্ট, সব একাকিত্ব যেন আজ মুক্তি পেল। সুমিত্রা আমার মাথায় হাত রাখেন। তার স্পর্শে যেন এক অদ্ভুত শান্তি। বসো অপর্ণা, বসো। সেদিন প্রথমবার আমরা দুজন মানুষ হিসেবে কথা বলি। আমি আমার একাকিত্বের কথা বলি, অরিন্দমের অবহেলার কথা বলি, আর সুমিত্রা শোনেন, মন দিয়ে শোনেন। তিনি আমাকে বলেন রমার কথা। বলেন রমার মৃত্যুর পর তার জীবনটা কতটা অর্থহীন হয়ে গেছে। তার ভেতরের শুষ্কতা, তার বাইরের কাঠিন্য, সবই আসলে তার মনের ভেতরের কান্নার প্রতিচ্ছবি। সেই দিনের পর থেকে আমাদের মধ্যে এক অদ্ভুত সদ্ভাব গড়ে ওঠে। আমি প্রায়ই সুমিত্রার ঘরে যেতাম, তার সাথে গল্প করতাম। তিনি আমার ভেতরের একাকিত্ব দূর করার চেষ্টা করতেন।
তার সান্নিধ্য আমাকে এক অন্যরকম শান্তি দিত। আমি বুঝতে পারছিলাম আমার এই নিস্তব্ধ জীবনে এক নতুন রঙের ছোঁয়া লাগছে। একদিন সুমিত্রার শরীরটা খুব খারাপ হলো, প্রচণ্ড জ্বর। আমি রাত জেগে তার সেবা করি, তার মাথায় জলপট্টি দিই, মাথায় হাত বুলিয়ে দিই। গভীর রাতে জ্বরের ঘোরে তিনি আমাকে জড়িয়ে ধরেন। তার মুখ থেকে বেরিয়ে আসে এক চাপা দীর্ঘশ্বাস। আমি তার বুকে মাথা রাখি, তার নিঃশ্বাসের উত্তাপ অনুভব করি। আমার ভেতরেও তখন এক তীব্র আলোড়ন। এই প্রথম এত কাছাকাছি এসে তার স্পর্শ অনুভব করলাম। তার শরীর থেকে ভেসে আসা পুরুষালী গন্ধটা আমাকে যেন এক অন্য জগতে নিয়ে যায়। আমার সমস্ত শরীর জুড়ে যেন বিদ্যুতের ঝলকানি খেলে যায়। সুমিত্রার জ্বর কমতে শুরু করে, কিন্তু আমার ভেতরের জ্বরটা যেন আরও বাড়তে থাকে। আমি বুঝতে পারছি আমি সুমিত্রার প্রতি আকৃষ্ট হচ্ছি। এই আকর্ষণ কি স্বাভাবিক? এটা কি পাপ? আমাদের সম্পর্ক তো ভাই ভাবির। সমাজের চোখে এটা চরম অন্যায়। কিন্তু আমার মন আমার কথা শুনছে না। অরিন্দম ফোন করে, সব ঠিকঠাক আছে তো? আমি বলি, হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু আমার ভেতরের ঝড়টা কি আমি অরিন্দমকে বলতে পারি? পারব না। একদিন অরিন্দম বাবার বাড়ি ফিরল। আমি যেন আবার সেই পুরনো ছকে বাধা পড়লাম। কিন্তু এবার আমার ভেতরের আমিটা অন্যরকম। আমি সুমিত্রার দিকে তাকাই, তিনি আমার দিকে তাকালে আমি চোখ নামিয়ে নিই, কিন্তু আমার বুকের ভেতরটা ধুকপুক করে। সুমিত্রাও যেন আমার পরিবর্তনটা বুঝতে পারেন। তিনি আমার দিকে একটু বেশিই খেয়াল রাখেন। তার চোখে মুখে এক অন্যরকম মায়া। একদিন অরিন্দম আবার অফিসের কাজে বাইরে গেল। সে 2 দিনের জন্য যাবে। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সেই রাতে আমি সুমিত্রার ঘরে গেলাম। তিনি একা বসেছিলেন। কি ব্যাপার অপর্ণা? এত রাতে? আমি তার পাশে গিয়ে বসলাম, আমার হাত তার হাতের উপর রাখলাম। তিনি চমকে আমার দিকে তাকালেন। তার চোখে তখন গভীর জিজ্ঞাসা। আমার খুব কষ্ট হচ্ছে সুমিত্রা। কিসের কষ্ট? সবকিছুর। এই একাকিত্ব, এই দূরত্ব, আপনার সান্নিধ্য ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। সুমিত্রা আমার দিকে ঝুঁকে এলেন। তার চোখের জিজ্ঞাসায় এক আগুন। তিনি আমার দিকে তাকিয়ে থাকেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। এই প্রথম আমি এমন তীব্র আকর্ষণের মুখোমুখি হলাম। এই আকর্ষণ কি কেবলই শরীরই, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু? তিনি আমার মুখের উপর আলতো করে হাত রাখেন। তার স্পর্শে আমার শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত নেমে যায়। আমার ঠোঁট দুটো যেন কাঁপতে শুরু করে। আমি চোখ বন্ধ করে ফেলি। অপর্ণা, তার গলার স্বর গমগমে। আমি অনুভব করি তিনি আমার ঠোঁটে আলতো করে চুমু খেলেন। আমার সমস্ত শরীর যেন অসাড় হয়ে এলো। এই নিষিদ্ধ চুম্বনের উষ্ণতা আমাকে গ্রাস করল। এই চুম্বন কি আমাকে পাপের পথে ঠেলে দিচ্ছে, নাকি এটাই আমার জীবনের প্রকৃত আশ্রয়? আমাদের সেই রাতে সবকিছু বদলে গেল। সেই নীরব ঘরে জানালার ভাঙা কাঁচ গলে আসা চাঁদের আলোয় যেন এক অমীমাংসিত রাতের সাক্ষী হয়ে রইল ওরা দুজন। আমার আর সুমিত্রার একে অপরের প্রতি তীব্র আকর্ষণ, যা এতদিন লুকিয়ে ছিল, তা আজ এক ভয়ঙ্কর রূপ নিল। আমাদের সেই গোপন মুহূর্তগুলো ছিল নিষিদ্ধ, কিন্তু তীব্র আবেগে মোড়া। একে অপরের নিঃশ্বাস, একে অপরের স্পর্শ, সবকিছুতেই যেন এক অমোঘ টান। সুমিত্রার পুরুষালী বাহুডোরে আমি হারিয়ে যাই। তার প্রতিটি স্পর্শ যেন আমার ভেতরের সমস্ত শুষ্কতাকে জ্বালিয়ে দিচ্ছিল। আমার শরীরের প্রতিটি কোষ যেন তার উপস্থিতি জানান দিচ্ছিল। এই নিষিদ্ধ প্রেমের উত্তাপ আমার শিরায় শিরায় বইতে শুরু করে। ভয়ের সাথে মিশেছিল এক অপার্থিব আনন্দ। পরদিন সকালে যখন অরিন্দমের ফিরতি ট্রেন স্টেশনে পৌঁছে গেল, আমি তখন সুমিত্রার বুকের উপর ঘুমিয়েছিলাম। তার উষ্ণতায়, তার নিঃশ্বাসের ছন্দে আমি যেন এক নতুন জীবনের সন্ধান পেয়েছিলাম। কিন্তু তখনই আমার মনে পড়ল আমি এক গভীর অপরাধ করছি। অরিন্দমের সাথে, সমাজের সাথে, নিজের সাথে। অরিন্দম বাড়ি ফিরল। আমি ওর সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু আমার ভেতরের তোলপাড়, আমার ভেতরের অপরাধবোধ আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। সুমিত্রার দিকে তাকালে আমার বুকের ভেতরটা ধুকপুক করত। তার চোখে মুখেও সেই একই অপরাধবোধ। একদিন অরিন্দম হঠাৎ করেই বলল, শোনো অপর্ণা, আমি ভাবছি আমরা এই বাড়িটা ছেড়ে শহরে চলে যাব। এখানে আমার একদম ভালো লাগে না। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। সুমিত্রার দিকে তাকালাম। তার চোখে মুখেও প্রবল ঝড়। এই কথাটা আমাদের দুজনের কাছেই ছিল এক বিরাট ধাক্কা। শহরে? কেন? আমি জিজ্ঞেস করলাম। কেন আর? এখানে শুধু এই পুরনো বাড়ি আর এই একাকিত্ব। আমার দম বন্ধ হয়ে আসে। সুমিত্রা এবার সরাসরি আমার দিকে তাকালেন। তার চোখে তখন হাজারো প্রশ্ন। কি বলবে সে? কিভাবে বলবে? সেই রাতে অরিন্দম যখন ঘুমিয়ে পড়ল, আমি আবার সুমিত্রার ঘরে গেলাম। তিনি দরজার সামনেই দাঁড়িয়েছিলেন। কি করছো অপর্ণা? অরিন্দম যদি দেখে? আমি আর সহ্য করতে পারছি না সুমিত্রা। আমি এই নাটক আর করতে পারছি না। আমিও আর পারছি না অপর্ণা। কিন্তু এখন কি করব আমি জানি না। কিন্তু আমি এই সম্পর্ক আর লুকিয়ে রাখতে পারবো না। আমি অরিন্দমকে বলতে চাই। সুমিত্রা আমার দিকে এগিয়ে এলেন, আমার হাত ধরলেন। অপর্ণা, ভেবে দেখো, এটা আমাদের দুজনের জীবন নষ্ট করে দেবে।
কিন্তু এভাবে বেঁচে থাকাটাও তো মরে যাওয়ার চেয়ে খারাপ। তাহলে কি চাও তুমি? সব ছেড়ে আমার সাথে চলে যেতে? আমার সারা শরীর কেঁপে উঠল। এই কথাটা আমি নিজের মনেও ভাবিনি, কিন্তু সুমিত্রার মুখে এই প্রশ্ন শুনে আমার ভেতরের সব ভয় যেন উবে গেল। আমি তার চোখে চোখ রেখে বললাম, আমি জানি না। আমার চোখের জল গড়িয়ে পড়ল। সুমিত্রা আমাকে জড়িয়ে ধরলেন। এই কঠিন মুহূর্তে তার আলিঙ্গনে আমার একমাত্র আশ্রয়। বাইরে তখন তুমুল ঝড় শুরু হয়েছে, আর আমাদের দুজনের ভেতরেও এক ঝড়। হঠাৎ অরিন্দমের ডাক শুনতে পেলাম, অপর্ণা, তুমি কোথায়? আমি চমকে উঠলাম। সুমিত্রার হাত ছাড়িয়ে নিলাম, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। অরিন্দম দরজার সামনে এসে দাঁড়িয়েছে, তার চোখে মুখে প্রবল বিস্ময়। আমি আর সুমিত্রা এমনভাবে দাঁড়িয়ে যেন আমরা কোনো গোপন অপরাধ করতে গিয়ে ধরা পড়েছি। অরিন্দমের মুখের দিকে তাকাতে পারলাম না। আমার সমস্ত শরীর জমে গেল। সুমিত্রার মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। কি হচ্ছে এখানে? অরিন্দমের গলাটা ভাঙা। আমি আর সুমিত্রা দুজনেই চুপ। এই নীরবতা যেন হাজারো শব্দ।